সেটা জুম দেওয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই অনেক অনেক ভালো আছো। আজকে আমরা নিয়ে আসলাম ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থীদের জন্য। আজকে আমরা ইসলামী ইতিহাস এবং ইতিহাস এই দুইটি সাবজেক্টের ইনশাল্লাহ সাজেশান দিব এবং আমরা আশা করি ইনশাল্লাহ যে আমরা 100% কমন পাবো। এটা হচ্ছে আমাদের স্কিল এবং অ্যানালাইজ থেকে আমাদের একটা বিশ্বাস। সো এই মুহূর্তে যারা অনলাইনে যুক্ত আছো, আগামীকালকে অর্থাৎ ডিগ্রি প্রথম বর্ষ এবং দ্বিতীয় বর্ষর প্রথম বর্ষের শিক্ষার্থী যারা ইতিহাস এবং ইসলামী ইতিহাস পরীক্ষা দিবা, তাদের জন্য আজকে আমরা ইসলামী ইতিহাস প্রথম বর্ষের সাজেশান দিব এবং ইতিহাসের কি সাজেশান দেব। সো আশা করি তোমরা সকলে সাউন্ড এবং এখানে বোর্ডের তোমরা ক্লিয়ারলি দেখতে পারতেছো। আজকে আমরা ইনশাল্লাহ তোমাদেরকে সাজেশান দিব। আমরা তোমাদেরকে সাজেশান দিব ইতিহাস, ইসলাম ইতিহাস ক পার্ট এবং ক পার্ট এবং গ পার্ট, এই তিনটা পার্টের ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো আজকে শর্টকাট তোমাদেরকে সাজেশান দেওয়ার জন্য। বেশি দিব না, আমরা ক পার্টের চেষ্টা করব 20টি সর্বোচ্চ দিব এবং ক পার্টের জন্য আমরা দিব তোমাদেরকে 9টি এবং গ পার্টে দিব 8টি অথবা 7টি। এই ইসলাম ইতিহাসের সাজেশান আমাদের এতটুকুই যে আমরা ইসলামী ইতিহাসের আমরা ক পার্টের সাজেশান দিব 20টি অতি সংক্ষিপ্ত প্রশ্ন। ক পার্টের জন্য দিব বড়জোর সর্বোচ্চ আমরা 9টি প্রশ্ন দিব এবং গ পার্ট অর্থাৎ রচনামূলক প্রশ্ন দিব আমরা অনলি 7 অথবা 8টি দেব। ইনশাল্লাহ আমরা আশাবাদী আমাদের এই সাজেশান আমাদের স্কিল এবং আমরা ইনশাল্লাহ আমাদের অ্যানালাইসিস থেকে এগুলো দিব এবং আমরা গত পরীক্ষাগুলো আমরা 100% কমন পেয়েছি। ইনশাল্লাহ আমরা আশাবাদী আজকে যে সাজেশান দিব এই সাজেশান থেকেও আমরা 100% কমন পাবো, এটা আমাদের বিশ্বাস। সো যারা যারা অলরেডি ক্লাসে যুক্ত হয়েছ তারা একটু কমেন্টে জানাবা, ঠিক আছে? কমেন্টে জানাবা যে তোমরা আসলে কেমন আছো, প্রিপারেশান কেমন হচ্ছে তোমাদের, এবং তোমরা আমাদেরকে এই বিষয়টা একটু জানাবা যে তোমাদের প্রিপারেশান কেমন হইতেছে। এবং আমরা ইনশাল্লাহ চেষ্টা করব আমাদের সাজেশানটা এখনই দেওয়ার জন্য। খুব 30 সেকেন্ডের ভিতরে ক্লাসটা শুরু করে দিব এবং সবাই একটু দ্রুত লাইক বাটনে হিট করে তোমাদের ফ্রেন্ড সার্কেলের কাছে শেয়ার করে দেওয়া ক্লাসটা, ঠিক আছে? আমরা অনলি 30 সেকেন্ড টাইম নিচ্ছি। এরপরে আমরা আমাদের ইসলাম ইতিহাস প্রথম পত্র এবং ইতিহাস প্রথম পত্র এই দুইটা সাজেশান দেব। আজকে আমরা ইসলাম ইতিহাস প্রথম পত্র এবং ইতিহাস প্রথম পত্র এই দুইটা সাজেশান দিব। আশা করি তোমরা সকলেই সাউন্ড এবং বোর্ডের লেখা ক্লিয়ারলি বুঝতে পারতেছো। সাউন্ড এবং বোর্ডের লেখা ক্লিয়ারলি বুঝতে পারতেছো। আমরা কিছু কমেন্ট দেখব, কমেন্ট দেখার পরে আমাদের ক্লাসটা শুরু করে দেব, ঠিক আছে? আমরা দেখতেছি দুষ্ট মিষ্টি মেয়ে, তারপর কি তোমা, তারপর কিবরিয়া আল মাহমুদ, আলহামদুলিল্লাহ, তারপর জান্নাতুল, যারা লিখেছো আসসালামু আলাইকুম স্যার, যারা যারা সালাম দিয়েছো ওয়ালাইকুম সালাম। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি, আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো। ইতিহাস প্রথম পত্র আগে দেন না, আমরা এখানে ইসলাম ইতিহাসটা বের করেছি, এরপরে চলে যাবো আমাদের ইতিহাসে, ঠিক আছে? সো টেনশন করার কিচ্ছু নেই, বড় জোর 20 মিনিট পার্থক্য হবে আর কি ইতিহাস এবং ইসলাম ইতিহাসের। সো আমরা আর কিছুক্ষণ সময়, ঠিক আছে, আমরা আমাদের সাথে আর কিছু ভাই বোন যুক্ত হোক, এরপরে মূলত আমরা ক্লাসটা শুরু করে দেবো, ঠিক আছে? সবাই একটু বেশি করে লাইক বাটনে হিট করো, লাভ রিয়েক্টে হিট করো, যেহেতু আমরা সাজেশনটা ফ্রিতে দিচ্ছি। আশা করি তোমাদের অনেক হেল্পফুল হবে এবং লাস্ট মুহূর্তে তোমরা এটা একটা প্রিপারেশান এবং প্রত্যেকটা প্রশ্ন একটু দেখে নিবা এবং আমরা আশা করি ভালো কমন পড়বে। সো প্রত্যেকে একটু দ্রুত, ঠিক আছে? দ্রুত স্যার একটু তাড়াতাড়ি করেন। জি আমরা ইনশাল্লাহ তাড়াতাড়ি করবো, কিন্তু তোমরা প্রত্যেকেই একটু লাইভ বাটনে হিট করো, লাভ বাটনে হিট করে ক্লাসে এবং ক্লাসটা শেয়ার করে দাও, ঠিক আছে? ক্লাসটা শেয়ার করে দাও। আমরা আর 10 সেকেন্ড টাইম দিচ্ছি, 10 সেকেন্ডের ভিতরে শুরু করব, ঠিক আছে? আমাদের এখানে যুক্ত হয়েছে অনলি 445 জন ভাই বোন যুক্ত হয়েছে। আমরা চাচ্ছি 500 আমাদের ভাই বোন যুক্ত হোক। এরপরে আমরা মূলত আমাদের দিয়ে দিব যাতে তোমাদের পাশাপাশি অন্য ভাই বোন যারা আছে তোমাদের ফ্রেন্ড সার্কেল তারাও যাতে উপকৃত হয়, আমরা এটা ইনশাল্লাহ চেষ্টা করতেছি এবং এভাবেই তোমাদেরকে আমরা ফ্রিতে সাজেশন দিব। সো এটা তোমরা প্রত্যাশা রাখতে পারো এবং আশা রাখতে পারো এবং আমরাও আশাবাদী আমাদের যে ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স তারাও যাতে উপকৃত হয়, ঠিক আছে? আচ্ছা অমর বিন, তারপর খালিদ লিখেছো, ধন্যবাদ স্যার, থ্যাংক ইউ সো মাচ। এরপর আমরা দেখতেছি আরিফ হোসেন স্যার, সাজেশনের অপেক্ষা ছিলাম, তাড়াতাড়ি দেন, আমরা ইনশাল্লাহ তাড়াতাড়ি দিয়ে দিব, ঠিক আছে? তাড়াতাড়ি দিয়ে দিব। সো টেনশন করার ব্রাদার কিচ্ছু নেই,
টেনশন করার কিচ্ছু নেই। থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, তাহলে আমরা ক্লাসটা শুরু করতেছি। কিন্তু সবাই একটু দ্রুত জানাও ক্লাসের জন্য রেডি কিনা তোমরা। সবাই একটু দ্রুত জানাও যে ক্লাসের জন্য রেডি কিনা, খাতা কলম নিয়ে তোমরা রেডি আছো কিনা। কারণ পরে হচ্ছে আমি তোমাদেরকে শুরুতে একটু টাইম নিচ্ছি, কারণ আমরা স্টার্ট করলে যাতে হচ্ছে তোমাদের কারো যাতে হচ্ছে মিস্টেক না হয়। সবাই একটু দ্রুত জানাও যে ক্লাসের জন্য রেডি কিনা। ঠিক আছে, ত্রিনা আনিকা লিখেছ ওসমান নাকি উসমান, রস্য উকার। ঠিক আছে, উসমান। সবাই একটু দ্রুত জানাও, ঠিক আছে, রেডি কিনা। সবাই একটু দ্রুত রেসপন্স করো যে রেডি কিনা। সাজেশনগুলো 2 দিন আগে দিলে ভালো হয় ভাইয়া আমাদের। এটা হচ্ছে ইনশাল্লাহ আমরা চেষ্টা করব। সবাই একটু দ্রুত জানাও, ঠিক আছে, দ্রুত একটু জানাও। আমরা ইনশাল্লাহ তাহলে দিয়ে দিচ্ছি, ঠিক আছে, আমরা দিয়ে দিচ্ছি। সবাই একটু দ্রুত জানাবো, সবাই একটু দ্রুত, যারা যারা সবাই একটু দ্রুত জানাবা যাতে তোমরা, আমরা ইনশাল্লাহ এটা দিয়ে দিচ্ছি। ঠিক আছে, সবাই একটু খাতা কলম নিই, সবাই খাতা কলম নিয়ে একটু রেডি থাকো আর কি। সবাই খাতা কলম নিয়ে একটু রেডি থাকো, আমরা ইনশাল্লাহ দিয়ে দিচ্ছি। ঠিক আছে, আমরা ইনশাল্লাহ দিয়ে দিচ্ছি। তাহলে আমাদের দেখো 1 নম্বর যে প্রশ্নটা আর কি, 1 নম্বর যে প্রশ্নটা আমরা দিচ্ছি, সবাই একটু মনোযোগ সহকারে ফোকাস করো প্রত্যেকেই। ঠিক আছে, প্রত্যেকেই একটু মনোযোগ সহকারে ফোকাস করো। ঠিক আছে, সবাই একটু মনোযোগ সহকারে ফোকাস করো। দেখো আমরা যে প্রশ্নটা দিচ্ছি আর কি তোমাদের, 1 নম্বর যে প্রশ্নটা, সবাই একটু ভালো করে ফোকাস করো। আরবের বৃহত্তম মরুভূমির নাম কি? আমরা এখানে জাস্ট হচ্ছে কি দেখো 20টা দিব, কিন্তু অনলি এখানে 1 নাম্বার অতি সংক্ষিপ্ত যেটা, এটা হচ্ছে কয়টা দিব? 20টা দিব। 20টার উপর হচ্ছে আমরা যাব না। তাহলে হচ্ছে 1 নম্বর হচ্ছে আরবের বৃহত্তম মরুভূমির নাম কি। এরপর হচ্ছে এটা তো আদাহানা সবাই জানো। 3 নম্বর প্রশ্ন, বেদুইন কারা? বেদুইন কারা? মরুবাসী আরবদের বেদুইন বলা হয়, মরুবাসী আরবদের বেদুইন বলা হয়। সবাই একটু দ্রুত, ঠিক আছে, দ্রুত লেখার চেষ্টা করবা, প্রত্যেকে একটু দ্রুত লেখার চেষ্টা করো। ঠিক আছে, প্রত্যেকে একটু দ্রুত। আর যেগুলো দিচ্ছে এগুলো তোমরা পড়েছো। এরপর হচ্ছে আমরা চেষ্টা করবো তোমাদেরকে 3 নম্বর দিয়েছে বেদুইন। এরপর হচ্ছে 5 নম্বর, মিরাজ শব্দের অর্থ কি? মিরাজ শব্দের অর্থ হচ্ছে কি ঊর্ধ্বে গমন বা ঊর্ধ্বলোকে গমন। ঠিক আছে, মিরাজ, মিরাজ শব্দের অর্থ হচ্ছে এটা। এরপর হচ্ছে আমরা তোমাদেরকে হচ্ছে দিচ্ছি হচ্ছে তোমার 9 নম্বর, কত খ্রিস্টাব্দে মক্কা বিজয় হয়? এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট, কিন্তু 630 খ্রিস্টাব্দে মক্কা বিজয় হয়। সবাই একটু দ্রুত, ঠিক আছে, দ্রুত লেখো, অথবা হচ্ছে তোমাদের সাজেশন যা আছে একটু দাগানোর চেষ্টা করো। ঠিক আছে সবাই। আর এছাড়া ক্লাসটা হচ্ছে আমরা আপলোড দিব, সমস্যা নেই। এরপর হচ্ছে কারবাল্লার যুদ্ধ, তাই না? কারবাল্লার যুদ্ধ কত খ্রিস্টাব্দে সংগঠিত হয়? 680 খ্রিস্টাব্দে, 680 খ্রিস্টাব্দে। মেবি 10 অক্টোবর 680 হবে কারবাল্লা। ঠিক আছে, আমরা 11 নম্বরটা দিলাম। এরপর হচ্ছে 10 অক্টোবর 680। এরপর হচ্ছে আমরা তোমাদেরকে দিব হচ্ছে 13 নম্বরটা, কাকে কুরাইশদের বাস পাখি বলা হয়? প্রথম আব্দুর রহমানকে। ঠিক আছে, এরপর হচ্ছে আমরা দিচ্ছি সাইফুল্লাহ শব্দের অর্থ কি? এটি কার উপাধি? সাইফুল্লাহ শব্দের অর্থ হচ্ছে আল্লাহর তরবারি। এটি খালিদ বিন ওয়ালিদের উপাধি, এটি খালিদ বিন ওয়ালিদের হচ্ছে কি উপাধি। ঠিক আছে, এরপর হচ্ছে আরেকটা খুবই খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে অতি সংক্ষিপ্ত প্রশ্ন, এটা হচ্ছে ইসলামের ত্রাণকর্তা কাকে বলা হয়? ইসলামের ত্রাণকর্তা কাকে বলা হয়? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইসলামের ত্রাণকর্তা বলা হয়। আর এটা বলা হয় কেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইসলামের ত্রাণকর্তা বলা হয়? এটা সংক্ষিপ্ত অথবা রচনামূলক আসার সম্ভাবনা আছে। সো এই প্রশ্নটা সবাই ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিবা। ঠিক আছে, ইসলামের ত্রাণকর্তা বলা হয় কাকে? এটা হচ্ছে আমাদের 15 নম্বর প্রশ্ন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। এরপর হচ্ছে আমরা তোমাদেরকে দিচ্ছি, সবাই একটু ভালো করে ফোকাস করো, প্রত্যেকে একটু ভালো করে ফোকাস করো। হচ্ছে আমরা দিতে পারি হচ্ছে রাজেন্দ্র কাকে বলা হয়? রাজেন্দ্র, খলিফা আব্দুল মালিককে রাজেন্দ্র বলা হয়। কাকে? খলিফা আব্দুল মালিককে রাজেন্দ্র বলা হয়। এটা হচ্ছে আমাদের 19 নম্বর প্রশ্ন হচ্ছে আমরা দাগিয়েছি। এরপর হচ্ছে আমরা তোমাদেরকে দিচ্ছি মদিনার পূর্ব নাম ইয়াসরিব। এটা তো খুবই খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, মদিনার পূর্ব নাম কি? মদিনার পূর্ব নাম হচ্ছে কি? ইয়াসরিব। এরপর হচ্ছে আমরা তোমাদেরকে আরেকটা প্রশ্ন দিয়েছি হচ্ছে মুসলমানদের আলেকজান্ডার কি? উকবা বিন নাফি। উকবা বিন নাফি হচ্ছে মুসলমানদের আলেকজান্ডার বলা হয় কাকে? উকবা বিন নাফিকে কি বলা হয়? মুসলমানদের আলেকজান্ডার বলা হয়, তাই না? এরপর হচ্ছে তোমাদেরকে আরেকটা প্রশ্ন দিচ্ছি, এইটা হচ্ছে আমরা দেখি
এরপর হচ্ছে আনসার শব্দের অর্থ, ঠিক আছে। আনসার শব্দের অর্থ হচ্ছে কি? সাহায্যকারী। আনসার শব্দের অর্থ হচ্ছে সাহায্যকারী, পাশাপাশি আনসার কারা বা আনসার কাদেরকে বলা হয়? 28-29 সবাই একটু দ্রুত দাগিয়ে রাখো, ঠিক আছে। 28-29 সবাই একটু দ্রুত দাগিয়ে রাখবো, ঠিক আছে, সবাই একটু দ্রুত, ঠিক আছে। এরপর হচ্ছে দেখো, আমরা তোমাদেরকে যে আরেকটা প্রশ্ন দিচ্ছি, কুরাইশ শব্দের অর্থ কি? ঠিক আছে, কুরাইশ শব্দের অর্থ কি? কুরাইশ শব্দের অর্থ কি? সবাই একটু দ্রুত দাগাও। কুরাইশ শব্দের অর্থ কি? কুরাইশ শব্দের অর্থ হচ্ছে বণিক বা সওদাগর বা মার্চেন্ট, যেটাকে আমরা বলি, ঠিক আছে, বণিক বা সওদাগর, ঠিক আছে। এরপর হচ্ছে মেরাজ শব্দের অর্থ কি? এটা হচ্ছে আমরা দিয়েছি। এরপর হচ্ছে তোমাদেরকে দিব, আমরা দিতে চাচ্ছি হচ্ছে, দেখি তো আমরা, তাবুকের যুদ্ধ কত সালে সংগঠিত হয়? তাবুকের যুদ্ধ কত সালে সংগঠিত হয়? 630 সালে সংগঠিত হয়। তাবুকের যুদ্ধ 630 সালে সংগঠিত হয়, ঠিক আছে। এরপর হচ্ছে জুন্নুরাইন। জুন্নুরাইন কার উপাধি? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপাধি হচ্ছে কি? জুন্নুরাইন। এরপর হচ্ছে আমরা দেখি তোমাদেরকে 39 নাম্বারটা দিলাম, তাই না? 39 নাম্বারটা দিয়েছি। এরপর হচ্ছে আমরা আরেকটা দিচ্ছি আসাদুল্লাহ, ঠিক আছে। আসাদুল্লাহ কার উপাধি? আসাদুল্লাহ হচ্ছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উপাধি হচ্ছে কি? আসাদুল্লাহ, ঠিক আছে। এরপর হচ্ছে আমরা তোমাদেরকে দিচ্ছি হচ্ছে সালাত শব্দের অর্থ কি? রাইট, সালাত শব্দের অর্থ হচ্ছে কি? প্রার্থনা, ঠিক আছে। সালাত শব্দের অর্থ হচ্ছে কি? প্রার্থনা। এরপর হচ্ছে আমরা তোমাদেরকে দেখি শিয়া শব্দের অর্থ কি? শিয়া শব্দের অর্থ হচ্ছে দল বা সম্প্রদায়। শিয়া শব্দের অর্থ হচ্ছে দল বা সম্প্রদায়। এইখানে মেবি তোমাদেরকে দিলাম 19টার মতো। আরেকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ, যে বদরের যুদ্ধ কত সালে সংগঠিত হয়? 27 নম্বর, অর্থাৎ 624 খ্রিস্টাব্দের 24শে মার্চ বদরের যুদ্ধ সংগঠিত হয়। তাহলে আমি শুরু থেকে দেখাচ্ছি তোমাদেরকে, অনলি 20টা দিয়েছি কিন্তু, ঠিক আছে। দেখো, ইসলাম ইতিহাস ও সংস্কৃতি প্রথম পত্র 1 নাম্বার দিয়েছি, 3 নাম্বার, 5 নাম্বার দিয়েছি। এই পেজে হচ্ছে 13, 14 এবং হচ্ছে 15, ঠিক আছে। 13, 14, 15, 13, 14 এবং হচ্ছে কত? 15, ঠিক আছে। সবাই একটু দ্রুত। হিসাব বিজ্ঞান ক্লাস হবে না স্যার? আচ্ছা, আমরা এটার উত্তরটা দিচ্ছি। 1, 3, 5, 13, 14, 15। এরপর হচ্ছে দিচ্ছি 9 নাম্বার, 19 নাম্বার, 11 নাম্বার, ঠিক আছে। 9, 11, 19, যে মক্কা বিজয়, কারবালা এবং হচ্ছে রাজেন্দ্র কাকে বলা হয়? খলিফা আব্দুল মালিককে রাজেন্দ্র বলা হয়। এরপর হচ্ছে সবাই ওই পৃষ্ঠা দেখো, হচ্ছে 21 নাম্বারটা দিচ্ছি মদিনা সনদ, 23 নাম্বার দিয়েছি এবং হচ্ছে কি 35 নাম্বার দিয়েছি, ঠিক আছে। আশা করি তোমরা সবাই এগুলা দেখতেছো ক্লিয়ারলি। এরপর হচ্ছে 27, 28, 29 বদরের যুদ্ধ, আনসার এবং হচ্ছে আনসার কারা? ওই পেজে ওই পৃষ্ঠায় হচ্ছে তোমার জুন্নুরাইন এবং হচ্ছে আসাদুল্লাহ। জুন্নুরাইন কার উপাধি? আসাদুল্লাহ হচ্ছে কার উপাধি? এরপর হচ্ছে আমাদের দেখো, কুরাইশ শব্দের অর্থ কি? সালাত অর্থ কি? এরপর হচ্ছে শিয়া শব্দের অর্থ কি? টোটাল হচ্ছে আমরা কয়টা দিয়েছি? টোটাল দিয়েছি 20টি। অতি সংক্ষিপ্ত প্রশ্ন কয়টি দিয়েছি? 20টি দিয়েছি। সবাই একটু দ্রুত জানাও, ঠিক আছে। সবাই একটু দ্রুত জানাও যে 20টি দাগিয়েছি তোমরা এগুলা কমপ্লিট কিনা। যদি দাগিয়ে থাকো অথবা বুঝে থাকো তাহলে সবাই ওকে লেখো, ঠিক আছে। এরপর হচ্ছে আমি 2 নংয়ে চলে যাব, ক পার্টে চলে যাব। ওইখান থেকে হচ্ছে আমরা 8টার মতো দিব আর কি, ঠিক আছে। 8টা 9টা দিব, বেশি দিব না তোমাদের, যেহেতু 5টা পরীক্ষা দিতে হয়। আমরা ইতিহাস দিব, রিয়া রায়, আমরা ইতিহাস দিব, সমস্যা নেই প্রত্যেকে, ঠিক আছে। ইমামুল ইসলাম তানিম লিখেছো, ধন্যবাদ স্যার। মোস্ট ওয়েলকাম। ওকে স্যার, সবাই একটু দ্রুত, ঠিক আছে। যদি লেখা হয়ে থাকে অথবা তোমরা দাগিয়ে থাকো তাহলে হচ্ছে সবাই ওকে লিখে একটু কমেন্ট করো। এরপরে হচ্ছে আমরা খুব দ্রুত দিয়ে ইতিহাসটা দিয়ে দিব, ঠিক আছে। ইতিহাসটা দিয়ে দেবো, আরেকবার রিপিট করবেন স্যার। ক্লাসটা হচ্ছে আবার, যেহেতু আমি 2বার দেখিয়েছি, আমাদের হচ্ছে পরে তোমরা আবার দেখে নিবা, আমি ফার্স্ট দিয়ে দেবো এটা। সবাই একটু দ্রুত, ঠিক আছে, দ্রুত, ঠিক আছে। যারা লিখেছো তারা লাইক বাটনে ওকে লিখে একটু লাইক বাটনে হিট করে। এরপর হচ্ছে দেখো ক বিভাগ। ক বিভাগে হচ্ছে আমি তোমাদেরকে দিব, ক বিভাগে হচ্ছে আমি তোমাদেরকে দিচ্ছি, সবাই একটু মনোযোগ সহকারে ফোকাস করো। ক বিভাগে আমরা 8টার মতো দিব, 8টা অথবা 9টা দিব, যেহেতু 5টা আসবে, বড় 3টা অতিরিক্ত দিব আর কি। তাহলে সবাই একটু দ্রুত, ঠিক আছে, দ্রুত একটু, সবাই একটু দ্রুত, ঠিক আছে। দ্রুত দ্রুত লাইক বাটনে হিট করো, সবাই একটু দ্রুত লাইক বাটন হিট করো, ঠিক আছে। বেশি দিব না, খুব কমই দিব আর কি তোমাদেরকে, ঠিক আছে। প্রত্যেকেই, ঠিক আছে, প্রত্যেকে লাইক বাটনে হিট করো। আচ্ছা, এরপর হচ্ছে সবাই একটু দ্রুত দাগাবা, ঠিক আছে। হুদায়বিয়ার সন্ধিকে ফাতহ মুবিন বলা হয় কেন? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এটা, যে হুদায়বিয়ার সন্ধিকে ফাতহ মুবিন বলা হয় কেন? এটা সবাই একটু দ্রুত দাগাও,
সবাই একটু দ্রুত দেখাও যে হুদাইবিয়া সন্ধিকে ফাতহ মুবিন বলা হয় কেন। এবং হচ্ছে তোমার আরেকটা প্রশ্ন হচ্ছে আমরা দিচ্ছি তোমাদের কাদরিয়া কারা এবং হচ্ছে হানাফি বা হানাফিয়া সম্প্রদায় কারা, ঠিক আছে। 2 নম্বর দিলাম এবং হচ্ছে 5 নম্বর দিয়েছি, 2 নম্বর দিলাম 5 নম্বর দিয়েছি। এরপর হচ্ছে তোমরা দেখো এই প্রশ্নটা মজলিসুস শুরা সম্পর্কে আলোচনা করো, মানে আমরা 100%, ঠিক আছে, 100% যেটা বলা যায় 100% হচ্ছে আশাবাদী যে মজলিসুস শুরা এটা হচ্ছে আসবে। এরপর হচ্ছে সবাই একটু দ্রুত, ঠিক আছে, উমাইয়া খেলাফতের পতন, এই 4টা দিলাম, ঠিক আছে। দেখো আরও 4টা দিব। হুদাইবিয়া সন্ধিকে ফাতহ মুবিন বলা হয় কেন, কাদরিয়া কারা, হানাফি সম্প্রদায় কারা, মজলিসুস শুরা কারা এবং হচ্ছে মজলিসুস শুরা সম্পর্কে লেখো। তার হচ্ছে উমাইয়া খেলাফতের বা উমাইয়া যে খেলাফত ছিল এই রাজ্যটা বা এটা হচ্ছে কি আসলে মূলত পতনের কারণগুলো লেখো, ঠিক আছে। সবাই ইতিহাসটা দিলে খুব ভালো হবে, ইতিহাসটা আমরা দিব, এটা পরে হচ্ছে আমরা দিয়ে দিব। সো ইতিহাস প্রথম পত্র যারা পরীক্ষা তারাও টেনশন করার কিচ্ছু কারণ নেই, ঠিক আছে। এরপর হচ্ছে সবাই একটু ভালো করে ফোকাস করো যে উহুদের যুদ্ধ সম্পর্কে সংক্ষেপে লেখো, ঠিক আছে। উহুদের যুদ্ধ এইটার সম্পর্কে কী করবো, সংক্ষেপে একটু লেখার চেষ্টা করবো। এরপর হচ্ছে কি দেখো আইয়ামে জাহিলিয়াত বলতে কী বুঝো, আমরা 6টা দিয়ে দিলাম। আইয়ামে জাহিলিয়াত বলতে কী বুঝো, ঠিক আছে। এরপর হচ্ছে আমরা দেখি উকাজের মেলা, ঠিক আছে, উকাজ মেলার এর হচ্ছে বিবরণ দিবা, ঠিক আছে। উকাজের মেলা হচ্ছে বিবরণ দিবা। এরপর হচ্ছে আমরা দেখো হচ্ছে তোমাদেরকে দিচ্ছি হুদাইবিয়ার সন্ধি। তাহলে কয়টা হলো সবাই একটু ভালো করে ফোকাস করো, দেখো 2 1 2 3 4 5 6 7 8, অর্থাৎ আমরা দিচ্ছি 2 নম্বর 5 নম্বর 7 8 11 13 17 19 এবং হচ্ছে 9টা বলছিলাম অতিরিক্ত দিচ্ছে যে কি উষ্টের যুদ্ধ সম্পর্কে। এটা হচ্ছে কি আমরা তোমাদেরকে 99% হিসাবে বলে দিলাম, ঠিক আছে। উষ্টের যুদ্ধ, ঠিক আছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হচ্ছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার মধ্যে যে যুদ্ধটা হয়েছিল উষ্টের যুদ্ধ, আর একটা ছিল সিফফিনের যুদ্ধ। এটার মধ্যে হচ্ছে একটু ইম্পর্টেন্ট হচ্ছে কি উষ্টের যুদ্ধটা, এটা সবাই একটু ভালো করে দেখে নিব, ঠিক আছে। তাহলে হচ্ছে আমরা এখানে দিলাম কয়টা দিয়েছে, ক পার্টের হচ্ছে আমাদের দিলাম হচ্ছে ধরো 9টি, ঠিক আছে। 9টি থেকে যে কোনো 5টি লিখবা, ঠিক আছে, 5টি লিখবা। তাহলে তোমরা এইটা কি দাগানো হয়েছে কিনা সবাই একটু দ্রুত কমেন্টে জানাবা যে তোমাদের এটা দাগানো হয়েছে কিনা। এভরিবডি প্রত্যেকে একটু দ্রুত জানাও যে কপার্টের যে তোমাদের 9টা প্রশ্ন দিলাম এগুলো কি দাগানো হয়েছে কিনা। সবাই একটু দ্রুত লাভ রিঅ্যাক্ট দিবা, ঠিক আছে। লাভ রিঅ্যাক্ট দিয়ে একটু জানাবো, প্রত্যেকে কমেন্টে লাভ রিঅ্যাক্ট দিবা, 3টা করে লাভ রিঅ্যাক্ট দিবা, ঠিক আছে। যেহেতু আমরা এখন কপার্টে চলে যাচ্ছি, সবাই একটু দ্রুত, ঠিক আছে, দ্রুত এভরিবডি প্রত্যেকে একটু দ্রুত রেসপন্স করো, প্রত্যেকে একটু দ্রুত, ঠিক আছে, লাভ রিঅ্যাক্ট দাও। দেখি প্রত্যেকে একটু দ্রুত লাভ রিঅ্যাক্ট দাও। আমরা ইনশাল্লাহ তোমাদেরকে এখানে দিলাম, আর এটা ইনশাল্লাহ তোমরা চেষ্টা করলে স্ক্রিনশটও রাখতে পারো, ঠিক আছে, স্ক্রিনশটও রাখতে পারো। যে দেখো 2 5 7 8 তারপর হচ্ছে 11 13 17 19 এবং হচ্ছে 21 এই কটা প্রশ্ন দিয়েছি, ঠিক আছে। প্রত্যেকে একটু দ্রুত, ঠিক আছে। তোমরা যত বেশি ফাস্ট করো আমি তত বেশি তোমাদেরকে সাজেশনটা দিয়ে দিব, ঠিক আছে, তত দ্রুতই দিয়ে দিব, তত দ্রুত দিয়ে দিব। হয়েছে ভাইয়া, তার হচ্ছে ফারহারা, তারপর হচ্ছে কি এমডি রাফিউল ইসলাম লিখেছো, জি লাভ রিঅ্যাক্ট, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, ঠিক আছে। এখন হচ্ছে আমরা চলে যাচ্ছি তোমাদেরকে পার্টি হচ্ছে মাত্র 8টা দিব, ঠিক আছে, বেশি দিব না, যেহেতু তোমাদের সময় খুব কম এবং হচ্ছে খুব চিন্তিত তোমরা। আমরা তোমাদের এখানে মাত্র 8টা দিব, ঠিক আছে। পরীক্ষায় আসবে কয়টা, পরীক্ষায় আসবে হচ্ছে 5টা প্রশ্ন উত্তর দিতে হবে, পরীক্ষায় আসবে 8টা, ঠিক আছে। 8টা থেকে যে কোনো 5টা দিব, আমরা সেম সিস্টেমে দিচ্ছি, 8টা থেকে যে কোনো 5টা যাতে তোমাদের কমন পড়ে আর কি, ঠিক আছে। আর ইনশাল্লাহ আশাবাদী 100% যে ইনশাল্লাহ কমন পড়বে। তাহলে সবাই একটু দ্রুত, ঠিক আছে, সবাই একটু দ্রুত। ইতিহাসটা হচ্ছে আমরা এটার পরেই দিয়ে দিব। আচ্ছা, তারপর হচ্ছে ফওয়াদ হোসেন লিখেছো রাইট ফ্রম 12-25টা। এখানে একটু ইলেকট্রিসিটির প্রবলেম, কারেন্টের প্রবলেম থাকার কারণে আমাদের ক্লাসটা স্টপ রাখতে হয়েছিল। তাহলে আমরা এখন দিচ্ছি, সবাই একটু মনোযোগ সহকারে ফোকাস করো। 1 নম্বর, প্রাক ইসলামী আরবের ভৌগোলিক অবস্থান ও বৈশিষ্ট্য আলোচনা করো। অর্থাৎ প্রাক ইসলামের যে পূর্বে, ঠিক আছে, ইসলামী শুরুর পূর্বে এটাকে বলে প্রাক ইসলামী যুগ, তাই না। এইটা সময় হচ্ছে আরবের যে কী ছিল ভৌগোলিক এবং হচ্ছে ভৌগোলিক অবস্থানে বৈশিষ্ট্যগুলো হচ্ছে আমাদের আলোচনা করতে হবে। এরপর হচ্ছে আমরা দিচ্ছি তোমাদের মদিনা সনদের ধারাগুলো, ঠিক আছে, উল্লেখ করো। ইসলামী রাষ্ট্র গঠনের গুরুত্ব তার হচ্ছে নিরূপণ করো। অর্থাৎ মদিনা সনদের ধারা হচ্ছে মেবি 47টা, এই 47টা ধারা এগুলো হচ্ছে কী করবো একটু ডিসকাস করবো। এটা হচ্ছে তোমাদের
3 নম্বর প্রশ্ন। এরপর হচ্ছে আমরা চলে যাচ্ছি হচ্ছে দেখো 4 নম্বর প্রশ্ন। এই যে প্রশ্ন তোমাদেরকে অতি সংক্ষিপ্ত বলছিলাম যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা অনেকে ত্রাণকর্তা বলা হয়, মানে ইসলামের ত্রাণকর্তাকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সংক্ষিপ্ত প্রশ্ন, অতি সংক্ষিপ্ত। আর যদি বড় প্রশ্ন আসে কেন তাকে ত্রাণকর্তা বলা হয়, ঠিক আছে, এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কেন ইসলামের ত্রাণকর্তা বলা হয়। এরপর হচ্ছে আমরা দেখছি হযরত আলী এবং হচ্ছে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে সংগঠিত সংঘর্ষের কারণ ও ফলাফল আলোচনা করো। তাহলে হচ্ছে কয়টা হলো আমাদের? 4টা হয়ে গেছে, আর 4টা দিব, ঠিক আছে। এরপর হচ্ছে সবাই 7 নাম্বার একটা দেখাবো, জাকাত কি, জাকাতের আর্থসামাজিক গুরুত্ব নিরূপণ করো, ঠিক আছে। ইসলামের যে 5টা স্তম্ভের ভিতর হচ্ছে একটা জাকাত, এই জাকাতের হচ্ছে গুরুত্বটা হচ্ছে কি আর্থসামাজিক কি রাখে, গুরুত্ব রাখে, এইটা নিয়ে হচ্ছে এটা আলোচনা করবো, 7 নম্বর প্রশ্ন। এরপর হচ্ছে আমরা তোমাদেরকে দিচ্ছি ওমর বিন আব্দুল আজিজের প্রশাসনিক সংস্কার, খুবই ইম্পর্টেন্ট। আমরা প্রত্যেকেই জানি ইসলামের 5ম খলিফা বলা হয় কাকে, ঠিক আছে। হু ইজ দি খলিফা অফ ইসলাম, 5th খলিফা অফ ইসলাম, ইসলামের 5ম খলিফাকে ওমর বিন আব্দুল আজিজ। উনি যে রাজ্য পরিচালনা করছিল, প্রশাসনিক যে সংস্কারগুলো কী কী সংস্কার করছিল, এটা হচ্ছে আমাদের 10 নম্বর প্রশ্ন। 10 নম্বর প্রশ্ন। এরপর হচ্ছে আমরা দিচ্ছি বদরের যুদ্ধ, ঠিক আছে। বদরের যুদ্ধ কারণ ও ফলাফল আলোচনা করো, বদরের যুদ্ধের কারণ ও ফলাফল আলোচনা করো। এরপর হচ্ছে হিজরতের গুরুত্ব, ঠিক আছে, হিজরতের গুরুত্ব আলোচনা করো। তাহলে দেখো এখানে কয়টা দিলাম, 1 2 3 4 5 6 7 8, এই 8টা প্রশ্ন দিলাম, ঠিক আছে। আমরা ইনশাল্লাহ আশাবাদী 8টা থেকে তোমাদের ইনশাল্লাহ নিশ্চিত 5টা কমন পড়বে। সবাই একটু ভালো করে দেখে নাও। যারা ইসলামী ইতিহাস ও সংস্কৃতি প্রথম পত্র সাজেশন চেয়েছিল তোমাদেরকে দিলাম, অর্থাৎ 1 নাম্বার 3 নাম্বার 4 5 7 নাম্বার 10 নাম্বার 12 এবং হচ্ছে 13, এই 8টা প্রশ্ন দিয়েছি। সবাই একটু দ্রুত, ঠিক আছে। যদি তোমরা এটা পেয়ে থাকো, যারা ইসলামী ইতিহাস ও সংস্কৃতির স্টুডেন্ট, তারা প্রত্যেকেই যে 3টা করে, ঠিক আছে, কমেন্টে লাইক লাভ রিঅ্যাক্ট করবো, প্রত্যেকে 3টা করে কমেন্টে লাভ রিঅ্যাক্ট করে যাবো, ঠিক আছে। LOV লাভ, কারণ হচ্ছে আমরা আমাদের সাজেশনটা হচ্ছে এটা কন্টিনিউ করব। আমরা সাজেশনটা কি করব, আমরা কন্টিনিউ করব, ঠিক আছে। আর হচ্ছে আমরা কিন্তু বেশি দেই নাই তোমাদেরকে, আমরা জাস্ট কয়টা দিলাম সবাই দেখো, যে আমরা কপার্টের জন্য হচ্ছে 20টি দিয়েছি, এবং হচ্ছে কপার্টের জন্য হচ্ছে আমরা দিয়েছি 9টি, এবং হচ্ছে গপার্টের জন্য দিলাম হচ্ছে কয়টি, 8টি। তাহলে তোমাদের কি মনে হয় বেশি বড় হয়ে গেছে সাজেশনটা? এবং হচ্ছে আমরা ইনশাল্লাহ এগুলো থেকে হচ্ছে আমাদের আশা করি যে 20টা থেকে 12টা কমন পড়বে অতি সংক্ষিপ্ত, এবং হচ্ছে 9টা থেকে ইনশাল্লাহ 8টাই আমরা আশাবাদী। এর ভিতরে 5টা তোমাদের পড়লেই তো হচ্ছে, এরপরে হচ্ছে 8টা থেকে যে কোনো 5টা ইনশাল্লাহ কমন পাবা। সো প্রত্যেকে যারা ইসলামী ইতিহাস ও সংস্কৃতি সাজেশন পেয়েছো, তারা 3টা করে হচ্ছে কমেন্টে লাভ রিঅ্যাক্ট দিব, ঠিক আছে। 3টা করে কমেন্টে লাভ রিঅ্যাক্ট দিব, 3টা করে কমেন্টে হচ্ছে লাভ রিঅ্যাক্ট দিবা প্রত্যেকে, ঠিক আছে। প্রত্যেকে একটু দ্রুত, ঠিক আছে, দ্রুত করো। এখন হচ্ছে আমরা ইতিহাস সাজেশান দিয়ে দিব, ঠিক আছে, ইতিহাস সাজেশান দিয়ে দিব। আমরা এখন কি করব, ইতিহাস প্রথম পত্রে যে আমাদের ভাই বোন আছে তাদেরকে হচ্ছে আমরা সাজেশনটা দিয়ে দিব। এখানে সেম সিস্টেম, আমরা কপার্টের 20টা দিব, গপার্টের 8টা দিব, এখানে হচ্ছে 8টা দিব, ঠিক আছে। এখানে কয়টা দিব, 20টা দিব, এখানে 8টা দিব, এখানে হচ্ছে 8টা দিব। ইতিহাস প্রথম পত্র যারা, তারা সবাই খাতা কলম নিয়ে রেডি থাকলে সবাই একটু রেডি লিখে কমেন্ট করো, প্রত্যেকে একটু রেডি লিখে কমেন্ট করো, ঠিক আছে। যারা ইতিহাসের স্টুডেন্ট, আর যারা হচ্ছে আমাদেরকে লাভ রিঅ্যাক্ট দিয়েছো, তোমাদেরকে লাভ ইউ টু, ঠিক আছে, লাভ ইউ টু। আমরা হচ্ছে ইতিহাস প্রথম পত্র সাজেশনটা দিব, ঠিক আছে। আমরা ইতিহাস প্রথম পত্রের সাজেশনটা দিয়ে দিব প্রত্যেকে, ঠিক আছে। ইতিহাস প্রথম পত্রের শিক্ষার্থী যারা, প্রত্যেকে একটু দ্রুত, ঠিক আছে, দ্রুত একটু জানিয়ে রাখো, সবাই একটু কমেন্টে জানাও। ইতিহাস প্রথম পত্রে, ঠিক আছে, সবাই একটু দ্রুত। ইতিহাস প্রথম পত্রের যে আমাদের ভাই বোন যারা আছো, তোমাদেরকে আমরা হচ্ছে সাজেশনটা এখন দিচ্ছি 20টা, 8টা, ঠিক আছে। কপার্টের জন্য হচ্ছে আমরা 20টা দিব, এরপর হচ্ছে আমরা দিব তোমাদেরকে 8টা দিব, এরপর হচ্ছে কি আবার 8টা দিব, ঠিক আছে। আমরা বেশি দিব না কিন্তু তোমাদের। সো সবাই ইসলামী ইতিহাস সংস্কৃতি, থ্যাংক ইউ সো মাচ স্যার। আদ্রিয়ানু নয়না লিখেছ, আমি আপনার সাজেশনের উপর অলওয়েজ নির্ভর করি,
আমরা ইনশাল্লাহ আশাবাদী, ঠিক আছে, আল্লাহর রহমতে যে তোমরা ভালো কমন পাবা এইটা, ঠিক আছে। তোমরা যারা ইতিহাসের স্টুডেন্ট, ইতিহাস প্রথম পত্রের পরীক্ষা দিব, সবাই একটু দ্রুত, ঠিক আছে। তোমরা লেট করো মানে হচ্ছে কি তোমাদেরই লস হবে। একটু রেডি লিখে কমেন্ট করো, প্রত্যেকে একটু রেডি লিখে কমেন্ট করো। আমরা এখানে ইনশাল্লাহ চেষ্টা করবো তোমাদেরকে 20টাই দেওয়ার জন্য, বেশি দিব না, অনলি 20টা দিয়ে দিব, ঠিক আছে। অনলি কয়টা দিব? 20টি দিব, অতি সংক্ষিপ্ত প্রশ্ন আর কি। আচ্ছা, ঠিক আছে। দেব বংশের উদ্ভব হয় কখন? 1 নম্বর প্রশ্নটা সবাই দেখাও। দেব বংশের উদ্ভব হয় কখন? 8ম শতকের প্রথম ভাগে। দেব বংশের 8ম শতকের প্রথম ভাগে। এরপর হচ্ছে পাল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা, পাল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা, ঠিক আছে। গোপাল যে পাল বংশ প্রতিষ্ঠা করছিল এটা তোমরা প্রত্যেকেই জানো। পাল বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে কে? গোপাল। আমরা দিয়েছি তোমাদেরকে 1 দিয়েছি এবং হচ্ছে 3 দিয়েছি। এরপর হচ্ছে 5 নম্বরটা দিচ্ছি, কোন মুসলিম বিজেতা নদী আক্রমণ করেন? ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি, ঠিক আছে। ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি 1204 সালে যে বাংলা যে জয় করছিল উনি আর কি, যে নদী আক্রমণ করেন কে? লক্ষণ সেনকে পরাজিত করে, এটা ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি। 5 নম্বর। এরপর হচ্ছে আমরা দিচ্ছি হচ্ছে, সবাই একটু মনোযোগ সহকারে ফোকাস করো, বরেন্দ্র বিদ্রোহের নেতৃত্ব কে দিয়েছিল? কৈবর্ত। এটা খুব ইম্পর্টেন্ট, কিন্তু সম্প্রদায়ের নেতা হচ্ছে দিব্য, ঠিক আছে, দিব্য। তাহলে হচ্ছে বরেন্দ্র বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন কে? দিব্য দিয়েছিলেন, তাই না? সবাই একটু দ্রুত 11 নম্বরটা একটু দাগাও। এরপর হচ্ছে আমরা দিচ্ছি পৃথিবীর বৃহত্তম বদ্বীপ এবং হচ্ছে সর্বপ্রথম বঙ্গের নাম পাওয়া যায়, বাংলার প্রথম স্বাধীন নৃপৃতি কে ছিলেন? পৃথিবীর বৃহত্তম বদ্বীপ হচ্ছে কি? বাংলাদেশ, এবং হচ্ছে সর্বপ্রথম বঙ্গের নাম হচ্ছে কি? ঐতরের আরণ্যক নামক গ্রন্থে এটা হচ্ছে কি আমরা সর্বপ্রথম বঙ্গ নামের পাই। এর হচ্ছে বাংলার প্রথম স্বাধীন নৃপৃতি ছিলেন কে? রাজা শশাঙ্ক। সবাই একটু দ্রুত, ঠিক আছে। আমরা 14 নম্বরটা দাগিয়েছি, সবাই একটু দ্রুত, ঠিক আছে। 14 নম্বরটা দিয়েছি। এরপর হচ্ছে আমরা তোমাদেরকে দিচ্ছি শশাঙ্কের, ঠিক আছে। শশাঙ্কের রাজধানী কোথায় ছিল? কর্ণ সুবর্ণে। শশাঙ্কের রাজধানী কোথায় ছিল? কর্ণ সুবর্ণে। এরপর দিচ্ছি বাংলার সেন বংশের প্রতিষ্ঠাতাকে? বিজয় সেন। বাংলার সেন বংশের প্রতিষ্ঠাতাকে? বিজয় সেন হচ্ছে, আমরা এটা দিলাম, ঠিক আছে। এরপর হচ্ছে সবাই একটু দ্রুত, ঠিক আছে। আমরা এরপর হচ্ছে দেখতেছি কি দেওয়া যায়। পাহাড়পুর কোন জেলায় অবস্থিত? খুবই ইম্পর্টেন্ট। পাহাড়পুর কোন জেলায় অবস্থিত? নওগাঁ জেলায় পাহাড়পুর হচ্ছে কি অবস্থিত। সবাই একটু দ্রুত। এরপর হচ্ছে বখতিয়ার খলজি, ঠিক আছে। বখতিয়ার খলজি যে নদী আক্রমণ করেছিল, সে কত সালে বাংলা আক্রমণ করেন? 1204 সালে। 1204 সালে কি করেন? বাংলা আক্রমণ করেন। পাল রাজারা কোন ধর্মের অনুসারী ছিলেন? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। বৌদ্ধ ধর্মের অনুসারী ছিলেন, ঠিক আছে। বৌদ্ধ ধর্মের অনুসারী ছিলেন কারা? পাল রাজারা ছিলেন, ঠিক আছে। পাল রাজারা, যেমন হচ্ছে আমরা বাংলা সাহিত্যে চর্যাপদ পাই কোন যুগের? পাল যুগের কিন্তু। সো পাল রাজারা কোন ধর্মের অনুসারী ছিলেন? বৌদ্ধ ধর্মের অনুসারী ছিলেন, ঠিক আছে। এরপর হচ্ছে দেখো তোমরা প্রত্যেকেই কীর্তিনাশা নামে পরিচিত কোন নদী? কীর্তিনাশা নামে পরিচিত ছিল পদ্মা। সোমপুর বিহার হচ্ছে কোথায় অবস্থিত? নওগাঁ জেলায়। সবাই 27 একটু দ্রুত দাগাও, প্রত্যেকে একটু দ্রুত দাগাও, ঠিক আছে। 27 সবাই একটু দ্রুত দাগাও। এরপর হচ্ছে 30 প্রাচীন বাংলার ইতিহাসের উৎসসমূহ। প্রাচীন বাংলার ইতিহাসের উৎসসমূহ হচ্ছে কি? ঠিক আছে। এরপর হচ্ছে আমরা তোমাদেরকে দিচ্ছি শশাঙ্ক কে ছিলেন? শশাঙ্ক কে ছিলেন? এটা হচ্ছে 34। এরপর হচ্ছে আমরা বাংলার প্রথম স্বাধীন নরপতি রাজা শশাঙ্ক, এটা হচ্ছে আমরা দিয়েছিলাম। কর্ণ সুবর্ণনগরী কোন রাজার রাজধানী ছিল? রাজা শশাঙ্কের। রাজা কিসের ছিল? শশাঙ্কের ছিল। এরপর হচ্ছে তোমরা প্রত্যেকেই একটু দেখো যে হর্ষচরিত কে রচনা করেন? বাণভট্ট। হিউয়েন কে ছিলেন? হিউয়েন ছিলেন চৈনিক পরিব্রাজক বা ট্রাভেলার আর কি, পর্যটক আমরা যেটা মনে করি, ঠিক আছে। তাহলে হচ্ছে হর্ষচরিত কে ছিলেন? বাণভট্ট। হিউয়েন হচ্ছে কি? চৈনিক পরিব্রাজক। সবাই 35, 34, 37, 38 এইটা সবাই একটু দ্রুত দাগাও, ঠিক আছে, দাগাও সবাই। এরপর হচ্ছে দেখো সোমপুর বিহারের নির্মাতা কে? সোমপুর বিহারের নির্মাতা হচ্ছে ধর্মপাল। এরপর হচ্ছে আমরা তোমাদেরকে দিচ্ছি চন্দ্রবংশের শেষ সম্রাট বা শাসক কে ছিলেন? শ্রীচন্দ্র। এবং চন্দ্রগুপ্তের রাজধানী কে ছিল? পাটালিপুত্র। এই যে হচ্ছে আমরা যেগুলো দিয়েছি, ইনশাল্লাহ এখান থেকে ইতিহাস প্রথম পত্র তোমাদের 12টা থেকে 10টা দিতে হবে। এইখানে হচ্ছে আমরা আশাবাদী এগুলো থেকে তোমাদের 12টা ইনশাল্লাহ কমন পড়বে। সো প্রত্যেকে একটু দ্রুত জানাও যে আমি এটা হচ্ছে আবার একটু দেখাচ্ছি, তোমাদের অনেকেই মিস্টেক করেছে হয়তো বা। যা দেখো এখানে সবাই 1, 3, 5, 12, 13, 14, 16, 17। এরপর হচ্ছে দিয়েছি 19, 22, 11,
এরপর হচ্ছে 24, 27, 28, 35, 36, 37, 38, 40, এরপর দিয়েছে হচ্ছে 30, তারপর হচ্ছে দিয়েছে 34, এরপর হচ্ছে কি 45, 46। যদি তোমরা এগুলো দাগিয়ে থাকো অথবা হচ্ছে লিখে থাকো তাহলে সবাই ওকে লিখে, ঠিক আছে, ওকে লিখে সবাই একটু দ্রুত কমেন্ট করবো, প্রত্যেকেই ওকে লিখে একটু দ্রুত কমেন্ট করো, সবাই একটু দ্রুত, ঠিক আছে, ওকে লিখে একটু দ্রুত কমেন্ট করো, প্রত্যেকে একটু ওকে লিখে দ্রুত কমেন্ট করো, ঠিক আছে, সবাই একটু ওকে লিখে দ্রুত কমেন্ট করো, সবাই একটু ওকে লিখে দ্রুত কমেন্ট করো। এরপর হচ্ছে আমরা চলে যাচ্ছি আমাদের 2 নাম্বার, ঠিক আছে, যেটা হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন। সংক্ষিপ্ত প্রশ্ন চলে যাব, কিন্তু তোমরা সবাই আমাকে জানাতে হবে যে তোমরা দাগিয়েছো কিনা, ঠিক আছে, সবাই একটু দ্রুত করে জানাও। তাহলে থ্যাংক ইউ তোমাদেরকে। দেখো আমরা 2 নাম্বার দিচ্ছি, প্রাচীন বাংলা সামাজিক অবস্থার বিবরণ দাও, এবং হচ্ছে কি মৎস্যান্যায় কি 2, 3, ঠিক আছে, 2 এবং হচ্ছে 3 নাম্বার হচ্ছে আমরা দিয়েছি। এরপর হচ্ছে তোমাদেরকে আমরা দিচ্ছি হচ্ছে পাল বংশের পতনের কারণসমূহ, পাল বংশের পতনের কারণসমূহ, এটা হচ্ছে ইতিহাস প্রথম পত্রের শিক্ষার্থী ভাই বোনদের জন্য, পাল বংশের পতনের কারণসমূহ। এরপর হচ্ছে দিচ্ছে বাংলা নামের উৎপত্তি হয় কিভাবে, বাংলা নামের উৎপত্তি হয় কিভাবে, সবাই একটু দ্রুত, ঠিক আছে, পাল বংশের পতনের কারণসমূহ, বাংলা নামের উৎপত্তি হয় কিভাবে, এটা হচ্ছে আমাদের 10 নম্বরে হচ্ছে আমরা দিলাম। এরপর হচ্ছে তোমাদেরকে দিচ্ছি পাল বংশের, ঠিক আছে, পাল বংশের পতনের কারণসমূহ, পাল বংশের পতনের কারণসমূহ আমরা দিচ্ছি। এরপর হচ্ছে আমরা দিচ্ছি হচ্ছে তোমাদের 16 নম্বরটা, দেখো সংক্ষেপে প্রাচীন বাংলার জনপদগুলো বর্ণনা করো। এরপর হচ্ছে আমরা দিচ্ছি বঙ্গ জনপদ সম্পর্কে আলোচনা করো, ঠিক আছে। এরপর হচ্ছে আমরা তোমাদেরকে দিচ্ছি শশাঙ্কের পরিচয়। তাহলে এখানে সবাই একটু ভালো করে ফোকাস করো। আমাদের ক পার্টের যে দিচ্ছি হচ্ছে প্রাচীন বাংলার সামাজিক অবস্থান, মৎস্যান্যায় কি, পাল বংশের পতনের কারণ, 10 নম্বর হচ্ছে বাংলা নামের উৎপত্তি, এবং হচ্ছে পাল বংশের পতনের কারণসমূহ, এবং হচ্ছে আমরা দিলাম সংক্ষেপে প্রাচীন বাংলার জনপদ, এবং হচ্ছে বঙ্গ জনপদ সম্পর্কে লেখো, শশাঙ্কের পরিচয় দাও, শশাঙ্কের সাথে হর্ষবর্ধনের যে যুদ্ধের সংক্ষিপ্ত বিবরণ। তাহলে তোমরা প্রত্যেকে, এটা হচ্ছে সংক্ষিপ্ত, যদি তোমরা এটা দাগিয়ে থাকো তাহলে প্রত্যেকেই 5টা করে হচ্ছে কমেন্টে লাভ রিয়াক্ট দিব, ঠিক আছে। আমরা খুবই সংক্ষিপ্ত আকারে হচ্ছে তোমাদেরকে দিচ্ছি, অনলি অতি সংক্ষিপ্ত দিয়েছি 20টা, এখানে দিয়েছি হচ্ছে 8টা, ঠিক আছে। আর এখন হচ্ছে আমরা রচনামূলক দিব হচ্ছে 8টা দিব, ইনশাল্লাহ এখান থেকে আমরা ইনশাল্লাহ 100% আশাবাদী আমরা 100% কমন পাবো। তাহলে প্রত্যেকেই কমেন্টে 5টা করে হচ্ছে কি লাভ রিয়াক্ট দাও, এরপরে আমরা গ নাম্বার রচনামূলকে চলে যাব। সবাই একটু দ্রুত, ঠিক আছে, দ্রুত, তোমরা যত বেশি দ্রুত রেসপন্স করবা তত বেশি হচ্ছে আমরা তোমাদেরকে তাড়াতাড়ি হচ্ছে সাজেশনটা দিয়ে দিব, আমরা তত দ্রুত হচ্ছে তাড়াতাড়ি সাজেশনটা দিয়ে দিব। সবাই একটু দেখো আমাদের সাজেশনটা, কিন্তু হচ্ছে যারা এখানে আমাদের সাথে যুক্ত হচ্ছে প্রত্যেকে হচ্ছে লাভ রিয়েক্ট দিতে হবে 5টা করে, এরপর হচ্ছে আমরা তোমাদের এই কাঙ্ক্ষিত সাজেশনটা হচ্ছে দিয়ে দিব, ঠিক আছে। সবাই একটু দ্রুত জানাও, প্রত্যেকে একটু দ্রুত কমেন্টে জানাও, ঠিক আছে। এরপর হচ্ছে চলে আসলাম ইতিহাস প্রথম পত্রের গ পার্ট, অর্থাৎ রচনামূলক প্রশ্ন। এইখানে দেখো প্রায় 20-25টা আছে, কিন্তু আমরা দিব অনলি 8টা প্রশ্ন দিব। এই 8টা থেকে তোমাদের ইনশাল্লাহ 5টা নিশ্চিত কমন পড়বে। আসসালামু আলাইকুম সবাইকে। আরিফ স্যার হচ্ছে তোমাদেরকে সাজেশন দিচ্ছিল আজকে তোমাদেরকে ইসলামের ইতিহাস প্রথম পত্র এবং হচ্ছে ইতিহাস প্রথম পত্র সাজেশন দিয়েছে। সো আশা করি যে সাজেশনগুলো আজকে দিয়েছে সবগুলাই ইনশাল্লাহ কমন থাকবে, এবং আমরা সবসময় চেষ্টা করি পরীক্ষার পূর্ব মুহূর্তে সব থেকে যে শর্ট যে সাজেশনগুলো থাকে এগুলো দেওয়ার জন্য, মানে আমরা অতিরিক্ত কোনো প্রশ্ন দিই না, যেগুলো পরীক্ষার আগে একদম কমন থাকবে সেগুলো দেওয়ার চেষ্টা করি। সো তোমরা চেষ্টা করবা হচ্ছে যে শেষ মুহূর্তে স্যারের যে প্রশ্নগুলো দাগিয়ে দিয়েছে সেই প্রশ্নগুলো একটু পড়ার জন্য। আশা করি তোমাদের পরীক্ষা অনেক ভালো হবে। আর তোমরা আমাদের এই সাজেশনসটা দেওয়ার পূর্বে আগে থেকে তোমরা হচ্ছে সালের প্রশ্নগুলো একটু পড়ে রাখবা, বিশেষ করে তোমাদের যেহেতু পরীক্ষাটা হচ্ছে 2023-এর, তাহলে হচ্ছে বেজুর সালের প্রশ্নগুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট। তো আমার আজকে আসার কথা ছিল, আমি একটু মাথায় ব্যথা করতেছে, হেডেক ছিল, যার জন্য কথায় খুব আস্তে বলতেছি এবং হচ্ছে যে আসি নাই ক্লাসে। তো যাই হোক, স্যারে অনেক কষ্ট করে অনেকক্ষণ তোমাদেরকে সময় দিয়েছে। তো গ বিভাগ থেকে প্রশ্নগুলা স্যার আপনি বলেন, আমি একটু দাগিয়ে দিই। জি স্যার।
আচ্ছা, সবাই একটু আমরা গ বিভাগের প্রথম প্রশ্নটা দিতে পারি আর কি। আচ্ছা, তাহলে আমরা গ বিভাগের প্রথম প্রশ্নটা দিলাম, সেটা হচ্ছে প্রাচীন বাংলার আর্থসামাজিক জীবনে ভৌগোলিক প্রভাব বর্ণনা করো। এই প্রশ্নটা 2021 সালে আসছে। প্রশ্নটা 2021 সালে আসছে স্যার। তারপরে কোন প্রশ্ন? তারপর স্যার 3 নম্বরটা আমরা দিয়ে দিই। আচ্ছা, তাহলে হচ্ছে বিজেতা হিসেবে। 3 নম্বর, বিজেতা হিসেবে দেব পালের কৃতিত্ব। এটা হচ্ছে অনেকবার আসছে পরীক্ষায়, এটা আমি অনেকবার দেখছি, 2021-এ আসছে এবং অনেক চাকরি পরীক্ষা, সরি তোমাদের ডিগ্রি মানে ফার্স্ট ইয়ারের যে অনেক পরীক্ষায় এই প্রশ্নটা আসছে জি স্যার, যে 4 মহিপাল। নম্বরটা আমরা দিয়ে দিই এবার। হ্যাঁ, মহিপালের প্রথম মহিপালের যে শাসন ব্যবস্থা আছে এই শাসন ব্যবস্থার বিবরণ দাও। এই প্রশ্নটা 21 সালে আসছে। এরপরে স্যার 6 নম্বরটা আমরা দিয়ে হ্যাঁ, দিই। 6 নম্বর প্রশ্ন, এই যে বিজয় সেনের কৃতিত্ব মূল্যায়ন করো। এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। বিজয় সেনের, জি স্যার 6, 7 দুটোটাই দেওয়া যায়। তাহলে লক্ষণ সেনের রাজত্ব কাল বর্ণনা করো। তাহলে 6, 7 দুইটাই। জি স্যার। এরপরে স্যার তারপরে স্যার আমরা 9 নম্বরটা দিই, প্রাচীন বাংলার আর্থসামাজিক। হ্যাঁ, তারপরে দেখো প্রাচীন বাংলার আর্থসামাজিক অবস্থার বিবরণ দাও। এই প্রশ্নটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, এটা 1000% জি গুরুত্বপূর্ণ দিতে পারে। 1000% স্যার বলা যায়। এটা আমার পক্ষ থেকে। আচ্ছা, স্যার এরপর হচ্ছে আমরা 11টা দিতে পারি। হ্যাঁ, বল্লাল সেনের কৃতিত্ব, বল্লাল সেনের চরিত্র এবং কৃতিত্ব, এই প্রশ্নটাও খুবই গুরুত্বপূর্ণ আছে, 11 নম্বর প্রশ্ন। 11 নম্বরটা। এরপরে স্যার 14টা আমরা দিয়ে দিই, 14। 14 নম্বর, তাহলে প্রাচীন বাংলার গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো বিবরণ দাও। ঠিক আছে স্যার। তারপরে স্যার 18টা দিয়ে দিতে পারি আমরা। তারপরে আমরা হচ্ছে প্রথম মহিপালকে 18 নম্বর, প্রথম মহিপালকে পাল বংশের প্রতিষ্ঠাতা বলা হয় কেন? এটাও প্রশ্ন 99% গুরুত্বপূর্ণ। তাহলে আমরা সর্বমোট প্রশ্ন কয়টা দিলাম দেখি। 8টা দিলাম মনে হয়। তাহলে সর্বমোট আমাদের প্রশ্ন দেওয়া হইলো 8টা। তাহলে এই যে গ বিভাগ থেকে আমরা তোমাদেরকে আমরা প্রশ্ন দিলাম, দেখি কয়টা দিয়েছি একটু দেখো। তাহলে 1, 3, 4, তাহলে হচ্ছে 2, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, তাহলে আমরা 9টা প্রশ্ন দিলাম। তাহলে টোটাল আমরা 9টি প্রশ্ন দিয়েছি গ বিভাগ থেকে। তো আগামীকালকে তোমরা অবশ্যই ইনশাল্লাহ এইখান থেকে কমন পাবে। ঠিক আছে, তো এটা হচ্ছে গ বিভাগ। এবার দেখি আমরা স্যার এই ক বিভাগ থেকে কয়টা প্রশ্ন দিয়েছে। দেখো, এটা হচ্ছে খ বিভাগ। খ বিভাগ থেকে যে প্রশ্নগুলো দিয়েছে, প্রাচীন বাংলার সামাজিক অবস্থার বিবরণ দাও এবং মৎস্যনাই কি, এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা অনেকবার আসছে, এটা কিন্তু 1000% গুরুত্বপূর্ণ প্রশ্নটা। আগামীকালকে দেখবা এই প্রশ্নটা পরীক্ষায় আসছে। তারপরে দিয়েছে পাল বংশের পতনের কারণসমূহ, প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। বাংলা নামের উৎপত্তি ব্যাখ্যা করো, স্বাধীন বাংলা বোধের পরীক্ষার মতো এই প্রশ্নটা। পাল বংশের পতনের কারণসমূহ লেখো। এই প্রশ্নটা 100% গুরুত্বপূর্ণ, এই প্রশ্নটা 100% গুরুত্বপূর্ণ। এরপর দেখো সংক্ষেপে প্রাচীন বাংলার জনপদ, এটা হচ্ছে 99% গুরুত্বপূর্ণ, প্রাচীন বাংলার জনপদ। এরপর হচ্ছে আমরা বঙ্গ জনপদ সম্পর্কে লিখো। আর এখান থেকে হচ্ছে শশাঙ্কের পরিচয়, এই যে শশাঙ্কের পরিচয় দাও, এটা শশাঙ্কের যুদ্ধবিরতি বিবরণ। তো টোটাল মনে হয় যে আমরা এরকম প্রশ্ন দিয়েছি কয়টা দেখি তো, 3, 4, 5, 6, 7, 8টি। আমরা হচ্ছে খ বিভাগে দিয়েছি 8টি প্রশ্ন। তো খ বিভাগ থেকে তোমাদেরকে দেওয়া হয়েছে 8টি প্রশ্ন। তো আশা করি এই প্রশ্নগুলো পড়লে তোমরা কমন পাবে ইনশাল্লাহ। আর একটা জিনিস আমরা হচ্ছে মানে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে ইতিহাস প্রথম পত্র এবং ইতিহাস পঞ্চম পত্র, ইতিহাস ভালো করে খেয়াল করবা, ইতিহাস প্রথম পত্র এবং ইতিহাস পঞ্চম পত্র, এটা হচ্ছে ডিগ্রি থার্ড ইয়ারে ডিগ্রি তোমাদের 3য় বর্ষে পঞ্চম পত্র একটু প্রশ্নটা কঠিন করে ইতিহাস, এবং ইতিহাস প্রথম পত্র একটু কঠিন করতে পারে। আবার দেখবা ইসলামের ইতিহাস সংস্কৃতি অনেক কমন আসছে প্রশ্ন, অনেক কমন আসছে। তো ইতিহাসটা কিছু প্রশ্ন কমন আসে, আবার কিছু কিছু সময় কঠিন করে। সো আমাদের দাগানো সাজেশনগুলো যারা হচ্ছে দুর্বল, পড়ার সময় পাচ্ছ না, যারা হচ্ছে যে অল্প পড়তে চাও, তারা দাগানো প্রশ্নগুলো পড়বা। আর যারা হচ্ছে একদম ভালো একটা রেজাল্ট করতে চাও, যেমন 100% কমন চাও, অথবা হচ্ছে যে তোমার মার্কটা মিস গেলে সিজিপিএ কমে যাবে, তাহলে হচ্ছে তারা সব প্রশ্নই পড়বা আমাদের সাজেশনের। আর যারা হচ্ছে শুধুমাত্র যে ভালো কোনো রকমভাবে পাশ করতে চাও, তারা এই প্রশ্নগুলো বললেই হবে ইনশাল্লাহ। ঠিক আছে, তো এখন আমাদের আরও বাকি আছে তোমাদের হচ্ছে রসায়ন আর হিসাব বিজ্ঞান প্রথম পত্র পরীক্ষা আছে সম্ভবত, তাই না স্যার?
জি স্যার। তো হিসাব বিজ্ঞান তো আমরা এখানে একটু কথা বলি স্যার এখানে আরেকটা বিষয় একটু আপনি ফোকাস করে দেন, অনেকে জানতে চাচ্ছে ইসলামী ইতিহাস ও সংস্কৃতি দিবেন না, তাহলে স্যার মনে হয় পরে ক্লাসে যুক্ত হয়েছে, আমরা এটা স্যার দিয়েছি। যারা পরে যুক্ত হয়েছে, ঠিক আছে, আমি আরেকবার স্লাইড আকারে একটু দেখাই দিই তাহলে হবে স্যার। আপনি হচ্ছে ইসলামের ইতিহাস সংস্কৃতি দিয়েছিলেন প্রথম পত্র না? জি জি দিয়েছি প্রথম। আচ্ছা, ইসলামের ইতিহাস সংস্কৃতি প্রথম পত্র স্যার নাম্বারগুলো একটু বলে ফেলি ঝটপট। 23 পৃষ্ঠা পাবেন। 23 পৃষ্ঠা। আপনি জাস্ট হচ্ছে নাম্বারগুলো বলেন, আমি জাস্ট দাগিয়ে দিই। স্যার দাগিয়ে দিয়েছিলাম, এখানে দাগানো আছে মনে হয়। ও এখানে নাই স্যার, এটা তো পিডিএফ। ও আচ্ছা আচ্ছা, তাহলে আমি বলতেছি স্যার যেগুলো দিয়েছি, সংক্ষিপ্ত এটা দিব না। হ্যাঁ, প্রথমে হচ্ছে আমরা দিচ্ছি আরবের বৃহত্তম মরুভূমির নাম আর কি। তাহলে আমরা 1 দিয়েছি, ঠিক আছে স্যার আমরা দিয়েছিলাম 3 দিয়েছিলাম। তাহলে 1, তারপর হচ্ছে 3 বেদুইন কারা, 5 দিয়েছিলাম স্যার। তারপর দিয়েছিলাম 5 মিরাজ শব্দের অর্থ কি, তারপরে 9 11 দিয়েছিলাম। 9 দিয়েছিলাম কত খ্রিস্টাব্দে মক্কা বিজয় হয়? 630 খ্রিস্টাব্দে। 11 কারবালার যুদ্ধ কত খ্রিস্টাব্দে সংঘটিত? এরপরে স্যার এই পাশ থেকে, 14 দিয়েছিলাম। এই পাশ থেকে দেওয়া হয়েছিল 13 14 15। কাকে কুরাইশের বাস পাখি বলা হয়? এটা 100%, এটা 100% ধরে রাখো। এই কাকে কুরাইশের বাস পাখি বলা হয়, এটা 100%। তারপরে স্যার 14 সাইফুল্লাহ শব্দের অর্থ কি? এটা 99% গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এরপরে স্যার ইসলামের ত্রাণকর্তা বলা হয় 15 নম্বর, এটা 100%, এটা 100% প্রশ্ন, এটা 1000% গুরুত্বপূর্ণ। এরপর স্যার 19 নাম্বার দিয়েছিলাম। এরপরে আমরা রাজেন্দ্র কাকে বলা হয়? 19 নাম্বার খলিফা আব্দুল মালিককে রাজেন্দ্র বলা হয়, ঠিক আছে। 21 দিয়েছিলাম। এরপরে আমরা দিয়েছিলাম 21 না স্যার? 21 জি। আচ্ছা, মদিনার পূর্ব নাম কি? ইয়াসরিব, ইয়াসরিব, ঠিক আছে। মদিনা হচ্ছে পূর্ব নাম। দিয়েছিলাম না মুসলমানদের আলেকজান্ডার। এরপর দিয়েছিলাম মুসলমানদের মানে আলেকজান্ডার, অকাবা বিন নাফি, উনি হচ্ছে মুসলমানদের আলেকজান্ডার। তারপরে স্যার 28 29 দিয়েছিলাম স্যার। আমরা এই পাশে দিয়েছিলাম 28 আনসার শব্দের অর্থ কি? আনসার শব্দের অর্থ হচ্ছে সাহায্যকারী, ঠিক আছে। আনসার কারা? স্যার আনসার শব্দের অর্থ এটা আসবে, এটা গুরুত্বপূর্ণ 100%, কিন্তু আনসার কারা এটা আসবে না। জি। এরপর হচ্ছে আমরা দিয়েছিলাম 32 33 দিয়েছিলাম স্যার। এরপরে স্যার আপনি দিয়েছিলেন 32 জাবারিয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠা। সরি, হ্যাঁ এটা না, তারা হচ্ছে কুরাইশ। কুরাইশ শব্দের অর্থ কি? কুরাইশ শব্দের অর্থ কি তোমরা সবাই পড়বা? সওদাগর। আচ্ছা, তারপরে মেরাজ শব্দের অর্থ কি? এটা 100% গুরুত্বপূর্ণ, 100% মেরাজ। মেরাজ শব্দের অর্থ ঊর্ধ্বগমন, ঠিক আছে। আমাদের হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছিলেন, সেই মেরাজ শব্দ থেকে এখানে আসছে মেরাজ শব্দের অর্থ কি। এরপরে সালাত 37 দিয়েছিলাম। হ্যাঁ 45, এটা 100% গুরুত্বপূর্ণ। সালাত শব্দের অর্থ কি তোমরা পড়বা? প্রার্থনা করা, ঠিক আছে স্যার। তারপরে কোনটা বলছেন? 37 39 দিয়েছিলাম। 37 আর 39। তাবুকের যুদ্ধ কত সালে সংঘটিত হয়? 630 সালে। এদের সালে বানান ভুল আছে এখানে, 630 সালে, ঠিক আছে। তারপরে স্যার জুন্নুরাইন কার উপাধি ছিল? হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুর উপাধি ছিল জুন্নুরাইন, এটা 100% গুরুত্বপূর্ণ প্রশ্ন, ঠিক আছে। দিয়েছিলাম আপনার যে আসাদুল্লাহ 41 আর কি। আচ্ছা, আসাদুল্লাহ কার উপাধি? এটা হচ্ছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার উপাধি। এরপরে দিয়েছিলাম আপনার 45 47 দিয়েছিলাম এখানে ক বিভাগ থেকে। হ্যাঁ, এখান থেকে একটা প্রশ্ন, শিয়া শব্দের অর্থ কি? শিয়া শব্দের অর্থ হচ্ছে দল বা সম্প্রদায়। এবং সুন্নি কারা, এটাও কিন্তু স্যার আসতে পারে। সুন্নি কাকে বলে? মানে শিয়া একটা সম্প্রদায়, সুন্নি একটা সম্প্রদায়, এগুলো কিন্তু আমাদের মুসলমানদের মধ্যে একটা দল গোষ্ঠী এখনো কিন্তু আছে আমাদের সমাজে। এরপর সংক্ষিপ্ত প্রশ্ন দিয়েছিলাম 2 নাম্বার আর কি। তাহলে ক বিভাগ থেকে স্যার প্রশ্ন দিয়েছিলেন হুদায়বিয়ার সন্ধিকে ফাতুম মুবুন বলা হয় কেন? হ্যাঁ, ফাতুম মুবুন বলা হয় কেন? এবং 5 নাম্বার দিয়েছিলাম। আচ্ছা, তারপরে দেখেছিলেন 5 নাম্বার কাদরিয়া কারা বা হানাফি সম্প্রদায়। এই কিন্তু 2টা প্রশ্ন স্যার। এখানে কাদরিয়া কারা বা কাদারিয়া কারা, ঠিক আছে, কাদেরিয়া কারা এবং হানাফি সম্প্রদায় কারা, 2টা প্রশ্ন আসতে পারে। এবং মজলিসুস শুরা 7 নাম্বার, এটা 1000% গুরুত্বপূর্ণ, 1000, ঠিক আছে। এই যে মজলিসুস 7 নাম্বার। আর 8 নাম্বার উমাইয়া খিলাফতের পতনের কারণ সমূহ লিখো, খুবই গুরুত্বপূর্ণ। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু এর বিরুদ্ধে আনিত 3টি অভিযোগ পড়লে পড়তে পারো। 11 13 আর কি। 11 উহুদের যুদ্ধ সম্পর্কে লিখো। হ্যাঁ, উহুদের যুদ্ধটা এটা 99% এটা আসতে পারে, সম্ভাবনা রয়েছে। 13 নাম্বার আইয়ামে জাহেলিয়াত। আচ্ছা, এটা তো 100% মানে 1000%। আইয়ামে জাহেলিয়াত বলতে কি বুঝো? এটা মনে হয় শুরুতেই দিতে পারে, এটা তোমরা হচ্ছে ক বিভাগেই পেতে পারো। আইয়ামে জাহেলিয়াত বলতে কি বুঝো? আইয়ামে জাহেলিয়াত ক বিভাগে আসতে পারে, সম্ভাবনা রয়েছে। দিয়েছিলাম 17 নাম্বার উকাজ মেলা আর কি।
হ্যাঁ, এটা হচ্ছে উকাজ মেলা, এটাও 99% থেকে 100%, 99% থেকে 100%, বুঝছেন? তারপরে 19 নম্বরটা দিয়েছিলাম হুদাইবিয়ার সন্ধি বলতে কি? উদাইবিয়ার সন্ধি বলতে কি বোঝায়, এটাও 1000% গুরুত্বপূর্ণ। স্যার এক্সট্রা অতিরিক্ত একটা 99% দিয়েছিলাম 21 আর কি, উস্টের যুদ্ধ। উস্টের যুদ্ধ, হ্যাঁ উস্টের যুদ্ধটা পড়তে পারো, এটা আমরা 99% দিলাম। 99% দিয়েছি, ঠিক আছে এই প্রশ্নগুলো। এরপরে আমরা গ পার্টে যেটা দিয়েছিলাম 1 নাম্বার 3, 4, 5। হ্যাঁ আচ্ছা, হিসাব বিজ্ঞান আমরা দিব, সাজেশন দিব, তোমরা জাস্ট একটু ওয়েট করো। অনেকেই কমেন্ট করতেছো রসায়ন স্যার দেওয়ার সাজেশন, আবার টাইম নষ্ট করে হিসাব বিজ্ঞান দেন। আচ্ছা দিচ্ছি, ওকে। আমরা স্যার নাম্বারগুলো বলেন। 1 নাম্বার, তারপরে 3, 4, 5, 3, 4, 5, তারপরে 7 নাম্বার 7 নাম্বার 10, 12, 13। 10, 12, 13। এই কয়টা আছে? তাহলে আমরা এই কয়েকটা দিয়েছিলাম, ঠিক আছে। গ বিভাগে দিয়েছিলাম 1 নাম্বার, 3 নাম্বার, 4, 5, 7, 10, 12, 13, ঠিক আছে। তো এই প্রশ্নগুলো পড়লেই হবে। আচ্ছা, আবার হচ্ছে আমরা হিসাব বিজ্ঞানে যাচ্ছি। আমরা এবার যাচ্ছি হিসাব বিজ্ঞান প্রথম পত্র। সবাই একটু খেয়াল করো, আগামীকালকে যাদের হিসাব বিজ্ঞান প্রথম পত্র পরীক্ষা আছে, আমি কয়েকটা কথা বলবো, তারপরে কথাগুলো শোনার চেষ্টা করবা। যাদের আগামীকালকে অ্যাকাউন্টিং পরীক্ষা আছে, হিসাব বিজ্ঞান, তারা একটু কমেন্ট করো কার কার হিসাব বিজ্ঞানের পরীক্ষা আছে, সবাই একটু কমেন্ট করে জানাও। আর যারা আমাদের ক্লাসে এখনও লাইক বাটনে হিট করো নাই, যারা শেয়ার করো নাই, তারা অবশ্যই শেয়ার করবা। স্যার আগামীকালকে কি আবার ফিজিক্সের শাসন আছে, পরীক্ষা আছে নাকি রুটিনে? তো আচ্ছা, যারা হচ্ছে ইসলামের ইতিহাস, সংস্কৃতি এবং ইতিহাস সাজেশন পেয়েছে, সবাই আমাদেরকে একটা ধন্যবাদ জানিয়ে তোমরা লাইভ থেকে বিদায় নাও, পড়তে বসো। আর যাদের হচ্ছে হিসাব বিজ্ঞান পরীক্ষা আছে, তারা একটু সাড়া দাও যে আমি হিসাব বিজ্ঞান। সবাই হচ্ছে হিসাব লিখে কমেন্ট করো, হিসাব হিসাব, অথবা এইচ লিখে কমেন্ট করো, সবাই এইচ, সবাই হচ্ছে একটু এইচ লিখে কমেন্ট করো। আমরা দেখতে যাচ্ছি আমাদের হিসাব বিজ্ঞানের স্টুডেন্ট কেমন আছে। আমরা দেখতে যাচ্ছি আমাদের হিসাব বিজ্ঞানের স্টুডেন্ট সবাই হচ্ছে এইচ লিখে কমেন্ট করো। যদি তোমাদের রেসপন্স সর্বোচ্চ পরিমাণ পাই আগামী ক্লাস থেকে, তাহলে হচ্ছে তোমাদের জন্য স্পেশাল সাজেশন দেওয়ার চেষ্টা করবো এবং স্পেশাল টিচার থাকবে। যাদের হিসাব বিজ্ঞান আছে তারা এইচ লিখে কমেন্ট করো, এইচ। আর যাদের ইতিহাস, ইসলামের ইতিহাস পরীক্ষা না আছে, তারা চলে যাও লাইভ থেকে, ধন্যবাদ জানিয়ে চলে যাও, ঠিক আছে। আচ্ছা হানিফ, কালকে কি ফিজিক্সের পরীক্ষা আছে নাকি? কেমিস্ট্রি? হ্যাঁ, রসায়ন, কেমিস্ট্রি, হিসাব বিজ্ঞান। রুটিনটা একটু চেক করো তো, আবার দেখো কি কি আছে। ও ঠিক আছে। আচ্ছা, তো সবাই একটু খেয়াল করো যে হিসাব বিজ্ঞানে কিন্তু তোমাদের থিওরি, তোমাদের 3টা বিভাগে প্রশ্ন হবে, ঠিক আছে। খ বিভাগে এবং হচ্ছে তোমাদের খ বিভাগে এবং হচ্ছে গ বিভাগে। এই বিষয়গুলো তোমাদেরকে বলা উচিত। গ বিভাগে তোমাদের গণিত আসবে, বুঝতে পারছো? তোমাদের যে গ বিভাগে আছে, কালকে সাজেশন কমন পড়বে না, তোমরা অনেক ধরনের কথা বলবা, ওলট পালট কথা বলবা, অনেকেই হতাশ হবা, ঠিক আছে। আগে এই বিষয়টা জানিয়ে রাখি যে গ বিভাগে তোমাদের গণিত আসবে। তোমাদের যে এই যে ক বিভাগ, প্রথম যে ক বিভাগ, এই প্রথম ক বিভাগে থিওরি মানে সংক্ষিপ্ত প্রশ্ন আসবে, কিন্তু এখানে কোনো অঙ্ক আসবে না। এই খ বিভাগে তোমাদের খ বিভাগে থিওরি আসবে 4টার মতো বা 5টার মতো, কিন্তু একটা দিবে অঙ্ক। আবার এই যে তোমাদের গ বিভাগ আছে না, এই গ বিভাগ, এই গ বিভাগে তোমাদের আসবে থিওরি আসবে 2টা বা 3টা, সর্বোচ্চ 3টা থিওরি আসবে, আর সবগুলাই আসবে ম্যাথ। সর্বোচ্চ 3টা থিওরি আসবে আর সবগুলাই আসবে কি, ম্যাথ আসবে। তাহলে আমাদের সাজেশনে কিন্তু ম্যাথ দেয়া নাই। তোমরা ম্যাথের জন্য কি করবা, বিগত সালে আসা অনার্স এবং ডিগ্রি পরীক্ষার যে অঙ্কগুলা বারবার বিগত সালে 1-এর অধিকবার রিপিট আসছে,
আমি আবারও বলতেছি, গাণিতিক অংশের জন্য, গণিতের জন্য তোমরা খেয়াল করো সবাই, যারা হচ্ছে এই গ বিভাগের জন্য, গ বিভাগে তোমাদের কি আসবে? থিওরি আসবে, থিওরি প্লাস গণিত বা ম্যাথ আসবে, ঠিক আছে? তো থিওরি এবং গণিত, তোমাদের থিওরি আসবে 3টার মতো, 3টা অথবা 2টা, আর গণিতই আসবে সবগুলা 5 থেকে 6টা তোমাদের গণিত আসবে। তো গণিতের জন্য যে কাজটা করবা, অনার্স গণিতের জন্য এই কাজটা করবা, অনার্স এবং ডিগ্রি, অনার্স এবং ডিগ্রি এই 2টা অনার্স যে ফার্স্ট ইয়ারের বা সেকেন্ড ইয়ারের সাথে এই সাবজেক্টটা যে মানে ডিপার্টমেন্টের সাথে মিল আছে, এই হিসাব বিজ্ঞান ধরো এটা ম্যানেজমেন্টের সাথে মিল থাকতে পারে, অথবা মার্কেটিংয়ের সাথে, অথবা ফিনান্সের সাথে, বা অনার্সের হিসাব বিজ্ঞান ডিপার্টমেন্টের ফার্স্ট ইয়ার অথবা সেকেন্ড ইয়ারের সাথে এই সাবজেক্টটা যদি মিল থাকে, তাহলে সেই অঙ্কগুলা আর তোমাদের ডিগ্রির অঙ্কগুলা তোমরা বিশেষ করে 21 সাল এবং 19 সাল এবং হচ্ছে তোমরা 17 সাল, 21, 19, 17 ডিগ্রি এই অঙ্কগুলা করে যাবা আর থিওরিগুলা পড়ে যাবা, ঠিক আছে? তো যারা পাস করতে চাও তারা হচ্ছে থিওরির জন্য 17 সাল থেকে 21 সাল পর্যন্ত সব থিওরি পড়ে যাও, তাহলে অঙ্ক ছাড়াও একটা অঙ্ক যদি কোনোভাবে অ্যান্সার করতে পারো তাহলে হচ্ছে পাস করতে পারবা, ঠিক আছে? তো এই বিষয়টা আমি ক্লিয়ার করে নিলাম। তোমাদের কালকে পরীক্ষা, তো কমন না আসলে অনেক রকম হয়তো বা হতাশ হবা, মন খারাপ করতে পারো, বা হয়তো বা যে বিষয়টা তোমাদের জানা দরকার যে কালকে হিসাব বিজ্ঞানে কিন্তু তোমাদের থিওরি আসবে প্লাস ম্যাথ আসবে। থিওরি মানে হচ্ছে যেগুলা তোমরা প্রশ্ন ইলাবরিকভাবে লিখো, আর ক্যালকুলেশন থাকবে ম্যাথমেটিক্যাল, যেগুলো গণিত ম্যাথের অংশ, গাণিতিক অংশ সেটা থাকবে, ঠিক আছে? এবং তোমরা ইংলিশেও এটা অ্যান্সার করতে পারবা, বাংলাতেও অ্যান্সার করতে পারবা। তবে ম্যাক্সিমাম স্টুডেন্ট এবং টিচাররা হচ্ছে ইংলিশে ম্যাথগুলো অ্যান্সার করে, তো ইংলিশে অ্যান্সার করলে ভালো, বেটার। যদি তোমার পক্ষে সম্ভব হয় ইংলিশে অ্যান্সার করবা, আর তুমি যদি ইংলিশ না পারো বাংলাতে অ্যান্সার করতে পারবা, ঠিক আছে? সো এই বিষয়টা আমি ক্লিয়ার করে ফেললাম। তো আমাদের যে সাজেশনসটা এখানে শুধুমাত্র থিওরি দেওয়া আছে, ম্যাথ নাই, থিওরি থেকে খুব কম কমন পড়বে। তাহলে দেখো থিওরি থেকে যদি 10টা প্রশ্ন আসে, সংক্ষিপ্ত প্রশ্ন, আর খ বিভাগে 4-5টা করি, হয়তো বা 12 মার্ক 15 মার্ক আসতে পারে, গ বিভাগে 10 বা 15 আসতে পারে, তাহলে টোটাল সব মিলে দেখা গেছে তোমার 30-35 হয়তো বা আমাদের এখান থেকে 30 বা 35 তুমি আমাদের যে সাজেশনসটা যারা পড়েছো নিয়েছো ওইখান থেকে কমন পেতে পারো, বাকিগুলো তোমার গাণিতিক সমস্যা আসবে। তাহলে এটা বলে লাভ নাই। এরপরে যেগুলো আছে এগুলো সব আমাদের এখান থেকে সাজেশন থেকে আলহামদুলিল্লাহ কমন পাবে। তো গণিতের অংশটা আমরা এবার দিতে পারি নাই বইয়ে, আমরা এটার জন্য আন্তরিকভাবে দুঃখিত। তাহলে দেখো এখান থেকে তোমরা যে প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ, এই প্রশ্নগুলোর মধ্যে আছে দেখো সমন্বয় দাখিল বলতে কি বুঝো, অথবা হিসাব বিজ্ঞান কাকে বলে, বা হিসাব বিজ্ঞান কি, এই প্রশ্নটা ইম্পর্টেন্ট। হিসাব বিজ্ঞান কি, এরপরে তোমরা এখান থেকে পড়তে পারো হচ্ছে IFRS এর পূর্ণরূপ, যেগুলো পূর্ণরূপ আছে, বিশেষ করে যেগুলো পূর্ণরূপ আছে সবগুলো মুখস্থ করে দেবা। তারপর দেখো নগদ বার্তা বলতে কি বুঝো, এই প্রশ্নটা ইম্পর্টেন্ট আছে। এরপর দেখো এখান থেকে এই প্রশ্নটা দেখো, কার্যপত্র কি, কার্যপত্র কি প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। আর এখানে প্রশ্ন আছে বাউচার কি, এবং 2টি অলিক সম্পত্তির উদাহরণ দাও। এই প্রশ্নটা অনেকবার আসছে, আমি অনেকবার সাজেশন করতে দেখেছি, তো এই প্রশ্নটা 100% গুরুত্বপূর্ণ। অলিক সম্পত্তি এই প্রশ্নটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। আর এইখান থেকে দেখি আরো কোনো প্রশ্ন আছে কিনা। সো এইগুলো আর পড়ার দরকার নাই। আচ্ছা, মালিকানা সত্ত্ব কি, আর এই প্রশ্নটা ভুল আছে, এটা হবে মালিকানা সত্ত্ব। মালিকানা সত্ত্ব কি বুঝছো, মালিকানা সত্ত্বের বিবরণীটা দাও, এটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আমরা যে প্রশ্নগুলা তোমাদেরকে বললাম এগুলা হচ্ছে পড়ে নিবা।
আচ্ছা, এখান থেকে মানে মানে সব প্রশ্নই মানে পড়তে হবে, কারণ কোন জায়গা থেকে প্রশ্ন দেয় বলা মুশকিল, ঠিক আছে। আচ্ছা, ক বিভাগ থেকে আমরা দেখি কোনো প্রশ্ন গুরুত্বপূর্ণ। হিসাব বিজ্ঞানের তিনটি সি ব্যাখ্যা করো। এরকমভাবে তিনটি সি, এই তিনটা সি হিসাব বিজ্ঞানের ভাষায় সি ভাষা, এইটা আমাদের যে ম্যানেজমেন্টের টিচার আছে উনি বলতে পারবে। তো এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, তোমরা এটা দেখাইতে পারো বা এটা মানে মুখস্থ করে দেবা। হিসাব বিজ্ঞানের ধারণা এবং প্রথার মধ্যে পার্থক্য, ধারণা এবং প্রথার মধ্যে পার্থক্য এটা। এরপর দেখো নগদ প্রবাহ বিবরণী, নগদ প্রবাহ বিবরণী, এটা খ বিভাগে আসতে পারে, সংক্ষিপ্ত প্রশ্ন। নগদ প্রবাহ বিবরণীর পার্থক্য বা বৈশিষ্ট্যসমূহ আসতে পারে। এরপরে এখান থেকে দুইটা প্রশ্ন দেখো, অনুপাত বিশ্লেষণ বা অনুপাত বিশ্লেষণের প্রস্তুতির মানে উপাদানসমূহ এটা আসতে পারে, ঠিক আছে। এই যে অনুপাত বিশ্লেষণ, আর কয়েকটা টিকা আসতে পারে, এই টিকাগুলো একটু কষ্ট করে মুখস্থ করে ফেলবা। এরপরে দেখো এই যে 8 নম্বর প্রশ্নটা, বকেয়া ভিত্তিক এবং নগদ ভিত্তিক এই যে হিসাব ব্যবস্থা আছে, এই হিসাব ব্যবস্থার মধ্যে পার্থক্য, এটা 100% গুরুত্বপূর্ণ। নগদ ভিত্তিক এবং বকেয়া ভিত্তিক, ঠিক আছে। এরপর দেখো 17 নম্বর প্রশ্ন দেখো, চলতি দায় এবং দীর্ঘমেয়াদী দায়ের মধ্যে পার্থক্য লিখো। চলতি দায় এবং দীর্ঘমেয়াদী দায়ের মধ্যে পার্থক্য। এরপর দেখো আর্থিক বিবরণী বিশ্লেষণ করো। আর্থিক বিবরণীটা বিশ্লেষণ করার জন্য আসতে পারে। আচ্ছা, তারপর দেখো প্রাপ্য হিসাব এবং নোটের মধ্যে পার্থক্য। পার্থক্য যেগুলো আছে এগুলো সবগুলো মুখস্থ করতে হবে, কারণ এগুলো থেকে আসতে পারে। আর এখানে দেখো 5 নাম্বার, হিসাব বিজ্ঞানের ডেবিট ক্রেডিট নির্ণয়ের আধুনিক যে সূত্রটা আছে মুখস্থ করে যাবা। 2 নম্বর প্রশ্ন, হিসাব বিজ্ঞানের নৈতিকতা কাকে বলে? হিসাব বিজ্ঞানের নৈতিকতা বলতে কি বুঝো? সো এই ছিল আমাদের খ এবং খ গ বিভাগের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। যদিও আমি আবারও বলতেছি, হিসাব বিজ্ঞানের যে নীতিমালা আছে, এই সাবজেক্টের নাম কি? এই সাবজেক্টের নাম হচ্ছে হিসাব বিজ্ঞানের নীতিমালা। তো হিসাব বিজ্ঞানের নীতিমালা দেখে যত ধরনের এই নীতিমালা বিষয়ক যত ধরনের প্রশ্ন সামনে পাবে অধ্যায়ে, সব প্রশ্ন মুখস্থ করে ফেলবা, ঠিক আছে। সো আজকে আমার হচ্ছে সাজেশন দেয়া এই পর্যন্তই। আর খ বিভাগে আর গ বিভাগে যেভাবে বললাম পড়তে, তোমরা অনার্স ডিগ্রি প্রশ্নগুলো কম্বিনেশন করে পড়বা। আর তোমাদের কিন্তু গণিত আসবে, গণিতের জন্য অবশ্যই বিগত সাল 21 সাল, 19 সাল, 17 সাল এবং অনার্সের যে জোর বেজোর সাল মিলে পড়লেই হবে। তাও তুমি হচ্ছে 18 সাল থেকে শুরু করবা অনার্সের ম্যাথগুলা, তাহলে ইনশাল্লাহ আশা করি কমন পাবে। তো আজকে এই পর্যন্তই। সবার পরীক্ষা ভালো হোক সেই কামনা রেখে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।